বাংলাদেশ এবং ভারতের যে সকল হোমিও শিক্ষার্থীবৃন্দ ও যে সকল হোমিও চিকিৎসকবৃন্দ আমাদের সাথে আজকে হোমিও উদ্দীপনা গ্রুপের সাথে যুক্ত আছেন, সবাইকে আজকের বিশেষ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডাক্তার তপন ঘোষ স্যার, তপন কুমার ঘোষ স্যার। পশ্চিমবঙ্গের অত্যন্ত বিচক্ষণ, অভিজ্ঞ এবং গুণী একজন হোমিওপ্যাথ, এবং তিনি হচ্ছেন ডাক্তার তপন কাঞ্জিলাল স্যারের স্নেহধন্য। তো স্যার এর কথা আমরা অনেক শুনে থাকি, স্যার অনেক ভালো চিকিৎসা করেন। তো স্যার যে আলোচক হিসেবে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেন সেটাও আমরা জানি। তো আজকে স্যারের আলোচনার বিষয় হচ্ছে একজন হোমিও চিকিৎসকের যে সকল মুখ্য জ্ঞান এবং জ্ঞান থাকা উচিত, দরকার, এসব নিয়ে স্যার আলোচনা করবেন। আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে স্যারের আলোচনা শোনার জন্য অপেক্ষায় আছি। আমি শ্রদ্ধেয় স্যারকে স্যারের আলোচনাটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সকলকে আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আলোচনা শুরুতেই আমি প্রণাম জানাবো আমাদের হোমিওপ্যাথির জনক ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানকে। স্যামুয়েল হ্যানিম্যান, আমরা সবাই জানি যে 1755 সালের 10 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন এবং জার্মানির মিসেন শহরে। আমরা জাস্ট 10 এপ্রিল তার 270তম জন্মদিন পালন করেছি। আবার আমি তাকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করব। আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে একজন চিকিৎসককে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক হতে গেলে কোন কোন বিষয়ে তার জ্ঞান অর্জন করতে হবে এবং তার কোন কোন বিষয়ে কি কি গুণ অর্জন করতে হবে। সত্যি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা। তার কারণ একরকম বলা যেতে পারে যে এই যে জ্ঞান এবং গুণ, এই দুটোই আমাদের সব থেকে বেশি কাজে লাগে চিকিৎসা শাস্ত্রে। অতএব আলোচনার ক্ষেত্রটা কিন্তু বিশাল। হ্যাঁ, এবং এই জায়গা থেকে যদি আমরা সঠিক উপলব্ধি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সঠিক চিকিৎসক হওয়া সম্ভব নয়। আচ্ছা, এখন বাস্তব ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে এই জ্ঞান এবং গুণগুলো অর্জন করতে হলে চিকিৎসককে মানে অসীম পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসক একদিকে যেমন বিজ্ঞানের আনুষঙ্গিক বিষয়গুলিকে, চিকিৎসা বিজ্ঞানের আনুষঙ্গিক বিষয়গুলোতে জ্ঞান অর্জন করতে হয়, সেরকম তাকে অসীম জ্ঞান অর্জন করতে হয় হোমিওপ্যাথি দর্শন শাস্ত্র। চিকিৎসা শাস্ত্রের আনুষঙ্গিক বিষয় বলতে যে বিষয়গুলো রয়েছে যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, গাইনিকোলজি, প্যারাসাইটোলজি, সার্জারি, প্রতিটি বিষয় আমাদের কিন্তু মানে জ্ঞান অর্জন করতে হবে। হয়তো সেক্ষেত্রে অসীম জ্ঞান না থাকলেও কিন্তু বিষয়গুলোর উপরে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু একজন চিকিৎসক হওয়া সম্ভব নয়। চিকিৎসক হতে গেলে অতি অবশ্যই আনুষঙ্গিক বিষয়গুলোকে পড়তে হবে। এরপর আমাদের যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের যে দর্শন। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক চিকিৎসার ঘরানাটা তো সম্পূর্ণ আলাদা। অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি মানে যেগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই
যে চিকিৎসার ধারা, সেটা হচ্ছে রোগকে চিকিৎসা করো, অর্থাৎ প্যাথোলজিক্যাল নামে রোগকে চিকিৎসা করো। কিন্তু আমাদের যে চিকিৎসা পদ্ধতি, সেখানে তো আমরা রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। আস্তে আস্তে আমরা আলোচনাতে আসব, এবং এই রোগীর চিকিৎসা করবার জন্যে অন্যান্য যে কোনো চিকিৎসা পদ্ধতি থেকে আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে অসীম জ্ঞান অর্জন করতে হয়। এই আনুষঙ্গিক বিষয়গুলো ছাড়া প্রকৃত হোমিওপ্যাথ হবার জন্য আর যে জায়গাগুলো আমাদের দরকার, আমাদের যে পড়াশোনাগুলো দরকার, প্রথমেই বলবো যেমন আমাদের অর্গানন অফ মেডিসিন। এই অর্গানন অফ মেডিসিন, অর্গানন অফ মেডিসিন কি? অর্গানন মেডিসিন আর কিছুই নয়, সে আমাদের হোমিওপ্যাথদের ধর্মগ্রন্থ। সে বাইবেল বলুন, গীতা বলুন, মানে আহ আমাদের কোরআন বলুন, এটা কিন্তু আসলে হোমিওপ্যাথিক অর্গানন অফ মেডিসিন। আর একদিক থেকে এই হোমিওপ্যাথিক অর্গানন অফ মেডিসিনটি হচ্ছে কি না, হোমিওপ্যাথিক অর্গানন অফ মেডিসিনটি হচ্ছে আমাদের গ্রামার, ব্যাকরণ, কিভাবে এই মানে চিকিৎসা পদ্ধতিটা রোগীর প্রতি প্রয়োগ করতে হয়, তার সমস্ত কিছু কিন্তু এই জায়গায় লেখা রয়েছে। আর এখন এই দর্শন শাস্ত্র, দর্শন শাস্ত্র যেমন বললাম যে একদিক থেকে যেমন অর্গানন পড়তে হবে, অর্গানন এর সঙ্গে সঙ্গে মানে হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ, যেটা বা পুরাতন রোগ তত্ত্ব, হ্যানিম্যানের লেসার রাইটিংস, কেন্ট, রবার্ট, বনিং হোসেন, জেন কাঞ্জিলালদের লেখাগুলো পড়ে এই লেখাগুলোকে যদি অন্তরের সামগ্রী করে তোলা যায়, তবেই কিন্তু আমরা একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এবং চিকিৎসকের গুণগুলো কিন্তু আমরা তবেই অর্জন করতে পারবো, এছাড়া কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকের গুণগুলো অর্জন করা সম্ভব নয়। এই জন্যই ডক্টর জেটি কেন্ট, ডক্টর জেটি কেন্ট এক জায়গায় বলেছিলেন যে মানে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের নষ্ট করবার মতো সময় নেই, তাকে সর্বদা পড়াশোনা করতে। যে মানে নজর করতে, তুমি কি দেখছো? আমি পাখির চোখ দেখছি, পাখির মাথাও নয়, চোখ। অর্থাৎ পার্টিকুলার জায়গাগুলোকে আমাদের সঠিকভাবে বুঝতে হবে। এই জন্য কিন্তু আমাদের মানে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, ধ্যান জ্ঞান সাধনা একমাত্র হোমিওপ্যাথি। যদি আমরা এইভাবে নিজেকে হোমিওপ্যাথিতে সঁপে দিতে পারি, তাহলে কিন্তু তবেই আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারবো। অর্থাৎ শয়নে স্বপনে থাকবে, চলতে ফিরতে কথা বলতে খেতে সবসময় কিন্তু একটা মনের ভেতরে কিন্তু সেই হোমিওপ্যাথি থাকবে। যাই হোক, এখন আমরা এই যে কথাগুলো বললাম যে অন্যান্য লেখকদের বই, আসলে সমস্ত লেখার ভিত্তি কিন্তু আমাদের হ্যানিম্যানের লেখাগুলোই। হ্যানিম্যানের অর্গানন, তার ক্রনিক ডিজিজ, তার লেসার রাইটিং, এগুলোর উপরে বেস করে কিন্তু সমস্ত লেখাগুলো আমাদের মানে পড়ে থাকে। অর্থাৎ যেমন কেন্ট বলেছিলেন যে আমি কিন্তু নিজে কিছুই দেইনি, আমি নিজে কিছুই করিনি, হ্যানিম্যান যা লিখেছেন, হ্যানিম্যান যা বলেছেন, আমি কিন্তু তারই কিছুটা সম্প্রসারণ করছি। সেটাকে আসলে কেন্টের বইগুলোর মধ্যে আর কিছু না পড়লেও, যেমন কেন্টের লেকচার্স অন হোমিওপ্যাথিক ফিলোসফি যদি না পড়া যায়, তাহলে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়া খুব কষ্টকর। তার কারণ হ্যানিম্যানের লেখার অনেক জায়গায় বোঝা খুব কঠিন হয়ে পড়ে। উনি তো স্রষ্টা, এখন এই সৃষ্টিটাকে আরো সহজ করে তুলেছিলেন
অন্যান্য লেখকরা। তো যেমন এই যেটা বললাম যে মানে কেন্টের আমাদের ফিলোসফিটা, হ্যাঁ, কেন্টের যে ফিলোসফিটা, আসলে কেন্ট ফিলাডেলফিয়া পোস্ট গ্রাজুয়েট স্কুল অফ মেডিসিনে যে বক্তব্য রাখতেন বা ছাত্রদের যা পড়াতেন, সেটারই কিন্তু সেই দর্শনটাই কিন্তু এই পুস্তক আকারে বেরিয়েছে। এবং একটা খুব অমূল্য কথা আছে যে একজন চিকিৎসক, অ্যালমার বলে একজন চিকিৎসক, বইটা প্রকাশ হওয়ার পরে বলেছিলেন, যদি আমরা মানে কেন্টের ফিলোসফিটাকে বারবার পড়ি বা কেন্টের ফিলোসফিটাকে বারবার পড়ে পড়ে এটাকে অন্তরের সামগ্রী করে তুলতে হবে। এটাকে যদি অন্তরের সামগ্রী করে তুলতে পারি, তবেই কিন্তু আমরা একজন আদর্শ নীতিবাগীশ এবং ভালো চিকিৎসক হতে পারব। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই গুণ এবং জ্ঞান আলোচনার মূল জায়গায় যাবার আগে আমি একটা কথা বলতে চাই যে একজন চিকিৎসকের, হ্যাঁ, মানে যেটা সর্বশ্রেষ্ঠ গুণ, সেটা আর কিছু নয়। আমার মতে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে তার নীতি এবং আদর্শ বোধ। নীতি এবং আদর্শ বোধ না থাকলে কারোর পক্ষে ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়া সম্ভব নয়। নীতি আর আদর্শবোধকে সবার আগে অর্জন করতে হবে। এবং অর্থলোভ, পরিশ্রম বিমুখতা একজন চিকিৎসকের নীতি। অর্থলোভ এবং পরিশ্রম বিমুখতাই কিন্তু, হ্যাঁ, একজন চিকিৎসককে কি না নীতিহীন করে তোলে। কাজেই আমাদের মানে এই নীতি এবং আদর্শ বোধ মানে থাকলেই রুগীর প্রতি আমাদের একটা ভালোবাসার জন্য জন্মগ্রহণ করে, প্যাথির প্রতি আমাদের একটা আকর্ষণ আসে, ভালোবাসা জন্মগ্রহণ করে। এবং এই জায়গাটাই কিন্তু আমাদের প্রথম গুণ। হ্যাঁ, ডাক্তার হ্যানিম্যানের সময় থেকেই কিন্তু আমরা দেখেছি একটা নীতিহীনতা কিছু চিকিৎসকদের মধ্যে গড়ে উঠেছিল। হ্যাঁ, আমরা একটা চিঠির উল্লেখ করি। ডাক্তার, তারপরে মূল আলোচনায় যাব। ডক্টর হ্যানিম্যান 28 এপ্রিল 1833 খ্রিস্টাব্দে, 18 এপ্রিল 1833 খ্রিস্টাব্দের একটি চিঠি লেখেন ডক্টর ইজিডিকে। হ্যাঁ, এই ইজিডিকে একটি চিঠি লেখেন। আসলে ইজিডিও একজন কনভার্টেড হোমিওপ্যাথ, তিনি একজন আর্মি সার্জন ছিলেন। হ্যাঁ, আচ্ছা, তিনি লিখছেন, হ্যানিম্যান ইজিডিকে লিখছেন, মানে আমার এবং আমাদের চিকিৎসা বিজ্ঞানের চাই কিছু সত্যিকারের অনুসরণকারী, কিছু সত্যিকারের অনুসরণকারী। আমি আমার সহকর্মী হিসেবে একদল জালিয়াতের ভিড় চাই না। আমি একদল জালিয়াতের ভিড় চাই না। আমি চাই কয়েকজন সৎ অনুরাগী, কয়েকজন সৎ অনুরাগী। তাই আমি বলতে চাই বা আমি বললাম যে একজন ভালো হোমিওপ্যাথের প্রথম এবং মানে সর্বোচ্চ গুণ হচ্ছে তার সততা, নিষ্ঠা এবং আদর্শ বোধ। হ্যাঁ, আচ্ছা, যা হ্যানিম্যান এই যে যারা মানে এই যে হ্যানিম্যানের যে আবিষ্কার করা ল অফ সিমিলিয়া না মেনে যারা চিকিৎসা করেন, তিনি কিন্তু তাদেরকে বলেছেন যে পাবলিক চিট, পাবলিক চিট, জনগণের প্রতারক। আবার আরেক জায়গায় তিনি বলছেন বাস্টার্ড হোমিওপ্যাথ, বাস্টার্ড হোমিওপ্যাথ। হ্যানিম্যান কিন্তু এতগুলো কথা বলছে, কিন্তু অত্যন্ত দুঃখের কথা, বর্তমান অবস্থাতে আমরা যেন কোথায় একটা মানে বিশাল ভাবে সরে এসেছি। বেশি সংখ্যক ডাক্তারই হ্যানিম্যানের আদর্শকে
ভুলে গিয়ে তারা যেমন তেমন উপায়েন অর্থ উপার্জনটাই যেন তাদের কাছে বড় কথা, তাদের কাছে হ্যানিম্যান মানিম্যান হয়ে উঠেছে। নীতি আদর্শ নেই, তাদের কাছে হ্যানিম্যান হচ্ছে মানিম্যান। হ্যাঁ, যেমন করেই হোক শুধু পয়সা উপার্জন কর। আচ্ছা, আমরা অর্গাননে দেখেছি যে একজন ব্যক্তিকে ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হবার জন্যে যে সকল জ্ঞান এবং গুণ থাকা দরকার, সেই জায়গাটা নিয়ে আমি একটু প্রথমে বলে নেই যে মানে তার কি কি কোন কোন বিষয়ে জ্ঞান থাকা দরকার এবং কি কি গুণ থাকা দরকার। যেমন তার জ্ঞানের কথা বলতে গেলে আমি আগে একটু পয়েন্টগুলো বলি, পরে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। শুধু পয়েন্ট বলে তো কোনো লাভ নেই, আলোচনা না করতে পারলে। কিন্তু কোন কোন বিষয়গুলোর উপরে আমরা জোর দেব। হ্যাঁ, যেমন আমাদের দরকার নলেজ অফ ডিজিজ, আমাদের দরকার নলেজ অফ মেডিসিন, নলেজ অফ ডিজিজ, নলেজ অফ মেডিসিন, নলেজ অফ দেয়ার অ্যাপ্লিকেশন। এই ওষুধগুলোকে কিভাবে আমরা প্রয়োগ করব তার একটা জ্ঞানের দরকার। আমাদের জ্ঞানের দরকার অবস্টাকল টু কিওর। হ্যাঁ, কোথায় মানে অবস্টাকল টু কিওর বাই হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথিক মেডিসিনের দিয়ে চিকিৎসা করতে গেলে কোথায় কোথায় আমাদের মানে বাধা আসে, অবস্ট্রাকশন আসে, এই জায়গাগুলো বুঝতে হবে। এই জায়গা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। আমাদের নলেজ থাকা দরকার লিমিটেশন অফ হোমিওপ্যাথি, কারণ হোমিওপ্যাথি সবকে সারাতে পারে না। সব প্যাথিরই কিছু কিছু লিমিটেশন আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা মানে আমাদের কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে রোগকে সারাতে পারি না। আমাদের কিছু কিছু লিমিটেশন আছে। আর কি আমাদের নলেজ একটা কমপ্লিট নলেজ থাকতে হবে। হাইজিনের উপর নলেজ থাকতে হবে। হাইজিনের নলেজ না থাকলে হবে না। আমাদের নলেজ থাকতে হবে যে রোগের কারণ কি, রোগটা কেন হলো। রোগের কারণ যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে রোগ সারানো সম্ভব নয়। যে তাই হ্যানিম্যান বলেছেন যে রোগের কারণ দূর করে তাহলে রোগ সেরে যাবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এছাড়া আমাদের কতগুলো গুণ অর্জন করে, এই মানে যে বিষয়গুলোতে বললাম সেই বিষয়গুলোতে তো আমাদের জ্ঞান অর্জন করতেই হবে। তার সঙ্গে সঙ্গে দরকার মানে আমাদের কিছু কিছু গুণ। যেমন এই যে হ্যানিম্যান অর্গাননে আমাদের কি কি গুণ অর্জন করা দরকার সেই বিষয়গুলোতে আলোচনা করেছেন কেস রেকর্ডিং এর পূর্ববর্তী জায়গা এবং কেস রেকর্ডিং এর মধ্যে। তার মধ্যে যেমন কেস রেকর্ডিং এর শুরুতেই মানে 83 অ্যাপোরিজম নাম্বার 83 এবং এরপরে অ্যাপোরিজম নাম্বার 98। এই 83 এবং 98-তে হ্যানিম্যান বলেছেন যে একজন চিকিৎসকের কি কি গুণ থাকা দরকার ভালোভাবে চিকিৎসা করতে গেলে। যদিও অ্যাকচুয়ালি পুরো জায়গাটা এই জায়গাটা কেস রেকর্ডিং কেন্দ্রিক। যাই হোক, সেই পয়েন্টগুলো আমরা একটু দেখি কি কি বিষয় জানা দরকার। প্রথমত হচ্ছে যেটা আমরা 83 অ্যাপোরিজমে পাই, হ্যানিম্যান বলছেন যে ফ্রিডম ফ্রম প্রিজুডিস। ফ্রিডম ফ্রম প্রিজুডিস, এখানে কিন্তু আমরা যদি
মানে শুধু ইংলিশ শব্দগুলোর মানে করতে চাই, তাহলে কিন্তু ভুল হবে। এই জায়গাটা, বিষয়টা পড়লে পরে তার প্রকৃত বাংলা অর্থ আমাদের কাছে পরিস্ফুট হয়। তাহলে এই যে ফ্রিডম ফ্রম প্রিজুডিস, হ্যাঁ, এর অ্যাকচুয়ালি অর্থ হবে সংস্কার মুক্ত মন। হ্যাঁ, সংস্কার মুক্ত মন, আমাদের কোনো সংস্কার থাকবে না। আমি পরে ব্যাখ্যা করবো। হ্যাঁ, সাউন্ড সেন্সেস, সাউন্ড সেন্সেস বা মানে সিক্স সেন্সেস। সিক্স সেন্সেস কেন বলছি? একদিক থেকে যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হ্যাঁ, প্রত্যেকটা ভালো কেস রেকর্ডিং করতে গেলে, রুগীকে বুঝতে গেলে আমাদের এই ইন্দ্রিয়গুলো, হ্যাঁ, মানে প্রবল ভাবে কার্যকরী থাকতে হবে। তা না হলে কিন্তু আমাদের কেস রেকর্ডিং এ ভুল হবে। এবং তার সঙ্গে রয়েছে একটা মানে বলবো একটা ব্রেনের ক্ষমতা বা একটা বুঝবার ক্ষমতা, উপলব্ধি করবার ক্ষমতা, এই গুণগুলো কিন্তু চিকিৎসককে অর্জন করতে হবে। তাই বলছেন যে, হ্যাঁ, তাই হ্যানিম্যান বলছেন যে একজন চিকিৎসকের মানে সাউন্ড সেন্স থাকা দরকার। হ্যাঁ, আর কি, অ্যাটেনশন ইন অবজার্ভিং, অ্যাটেনশন ইন অবজার্ভিং অর্থাৎ রোগী পর্যবেক্ষণের সময় চিকিৎসকের একাগ্রতা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চিকিৎসকের একাগ্রতা, রোগী পর্যবেক্ষণ করবার সময় চিকিৎসকের একাগ্রতা থাকতে হবে। একাগ্রতা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কেস রেকর্ডিং করতে পারবো না। নেক্সট যে গুণের কথাটা বলবো সেটা হচ্ছে কি, কথাগুলো কিন্তু অর্গাননে একদম বলা আছে, আমার নিজের কথা নয়, একদম অর্গাননের কথা। হ্যাঁ, ফিডেলিটি, ফিডেলিটি ইন ট্রেসিং দ্য পিকচার অফ দ্য ডিজিজ, ফিডেলিটি, fidelity in tracing the picture of the disease। হ্যাঁ, অর্থাৎ মানে সহজ করে বলতে গেলে এই জায়গাটা আমরা যেটা বলবো যে রোগীর বক্তব্যের প্রতি আস্থা রেখে রোগীর মানে রোগীদের কথাগুলো বলবে, এই কথাগুলোর প্রতি আমাদের পুরোপুরি আস্থা রাখতে হবে এবং অপরিবর্তিত ভাবে মানে রুগী যে ভাষায় বলছে, রুগী যে লিপিতে বলছে, সেই লিপিতে, সেই ভাষাতেই কিন্তু আমাদের রুগীর কথাগুলোকে লিখতে হবে। কেন লিখতে হবে আমরা পরে ব্যাখ্যাগুলো আসছি। আসলে আমি বলে নিতে চাইছি যে কি কোন কোন বিষয়গুলোতে জ্ঞান এবং কোন কোন গুণগুলো তার অর্জন করতে হয়। আমরা যদি অর্গাননের অ্যাফোরিজম 98 দিকে তাকাই, 98 এর দিকে তাকাই, সেখানে হ্যানিম্যান আরো কয়েকটি গুণের কথা বলেছেন যেটা চিকিৎসকের থাকা একান্ত দরকার। প্রথম যে কথাটা তিনি বলছেন সেটা হচ্ছে কি, টু হিয়ার দ্য এক্সপ্রেশন অফ দ্য পেশেন্ট, হ্যাঁ, ফ্রম হিমসেলফ, টু হিয়ার দ্য এক্সপ্রেশন অফ দ্য পেশেন্ট ফ্রম হিমসেলফ। রুগী যা বলছে তার কথাগুলো রুগীর নিজের মুখ থেকে শোনা দরকার। রুগীর নিজের মুখ থেকে কিন্তু রুগীর কথাগুলো শোনা দরকার। নেক্সট কি বলছেন তিনি? তিনি বলছেন মেক এ কমপ্লিট পিকচার অফ দ্য পেশেন্ট, স্পেশালি ক্রনিক ডিজিজ। হ্যাঁ, মেক এ কমপ্লিট পিকচার অফ দ্য পেশেন্ট, স্পেশালি ক্রনিক ডিজিজ। রুগীর পূর্ণ চিত্র অঙ্কন করতে হবে, বিশেষ করে পুরনো রোগ, বিশেষ করে পুরনো রোগের একটা পূর্ণ চিত্র যদি অঙ্কন করা না যায়, তাহলে কিন্তু রুগীকে চেনা যাবে না। রুগীকে যদি না চেনা যায়, রুগীর ওষুধ সিলেকশন ভুল হবে। ওষুধ সিলেকশন যদি ভুল হয়, রুগীর চিকিৎসাও কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট,
নলেজ অফ হিউম্যান নেচার, নলেজ অফ হিউম্যান নেচার, মানুষের চরিত্র সম্পর্কে, মানুষের কি চরিত্র, মানুষের চরিত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন আমাদের করতেই হবে। মানুষের চরিত্র সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সঠিক ওষুধ দেওয়া সম্ভব হবে না। আর কি, পেশেন্স অফ অ্যান এমিনেন্ট ডিগ্রি, পেশেন্স অফ অ্যান এমিনেন্ট ডিগ্রি, মানে রুগী পরীক্ষা করবার জন্য, রুগীর কেস রেকর্ডিং করবার জন্য চিকিৎসকের উচ্চ স্তরের, এমিনেন্ট উচ্চ স্তরের বা অফুরন্ত ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, অফুরন্ত ধৈর্য থাকতে হবে। অফুরন্ত ধৈর্য যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের রুগী দেখা সম্ভব হয় না। এই জন্যই একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক, বিশেষ করে ক্রনিক কেস যদি হয়, তাকে তাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে, কারণ তার পিছনে প্রচুর সময় দিতে হবে। কারণ আমরা বেশিরভাগ দেখতে পাই যে যদি চেম্বারে ভিড় করে অনেক রুগী বসে থাকে, অন্যরা এত ডিস্টার্ব করতে থাকে যে ভালো করে সেই রুগী কেস রেকর্ডিং করতে দেয় না। এবং কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক যদি চেম্বারে ঢুকে আগেই রুগীর সংখ্যা বিচার করেন, সংখ্যা গণনা করেন, কটা রুগী আছে, আমি কত টাকা আয় করতে পারবো আজকে, তার পক্ষে কিন্তু কোনোদিন হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়া সম্ভব নয়। তাই আমি আগেই বলেছিলাম যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সর্বশ্রেষ্ঠ এবং প্রধান গুণ হচ্ছে তার নীতি এবং আদর্শ বোধ। তাহলে আমি যে পয়েন্টগুলো বললাম এতক্ষণ, যে কি কি জ্ঞান বা নলেজ থাকতে হবে এবং কি কি গুণ বা তার কোয়ালিটি থাকতে হবে, আমি জাস্ট এই পয়েন্টগুলো বললাম। এই পয়েন্টগুলো কিন্তু সকলকে মনে রাখতে হবে। যদিও একবার শুনে মনে রাখা সম্ভব নয়, আপনাদের তো গ্রুপে ছাড়া হয় বা ইউটিউবে ছাড়া হয়, সেখান থেকে শুনলে কিন্তু আপনারা পয়েন্টগুলো আর একবার মানে পেয়ে যাবেন। আচ্ছা, এখন যে কথা হচ্ছে যে মানে এই যে গুণগুলোর কথা বললাম, হ্যাঁ, এই গুণগুলো কথা কি উদ্দেশ্য এবং কেন এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে, সেই বিষয়টা যদি আমরা যথার্থভাবে উপলব্ধি করতে না পারি, হ্যাঁ, যে পয়েন্টগুলো বললাম সেগুলো যদি আমরা যথার্থভাবে উপলব্ধি করতে না পারি, তবে কিন্তু আমাদের এই বিষয়গুলো বা এই পয়েন্টগুলো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা প্রথমেই যে সমস্ত আমাদের জ্ঞানগুলো অর্জন করা দরকার, সেই জ্ঞানগুলোর কথা আমি আগে বলেছি, এবং কোন জায়গাগুলো পড়বো আমরা, এই জ্ঞানগুলো অর্জন করবার জন্য আমরা কোন জায়গাগুলো পড়বো, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হবে অ্যাপোরিজম 1, অ্যাপোরিজম 3, অ্যাপোরিজম 4, অ্যাপোরিজম 6 এবং এর সঙ্গে মেডিসিন অফ এক্সপেরিয়েন্সের কটি কথা আমি অবশ্যই উল্লেখ করব। মেডিসিন অফ এক্সপেরিয়েন্স, হ্যাঁ, মানে মেডিসিন অফ এক্সপেরিয়েন্স হ্যানিম্যানের লেসার রাইটিং এ পাবেন। একটা হচ্ছে মেডিসিন অফ এক্সপেরিয়েন্স, আর দুটো বই বলবো যেটাও মেডিসিন অফ এক্সপেরিয়েন্স মানে লেসার রাইটিং এ পাওয়া যায়। সেটা হচ্ছে ফ্রেন্ডস অফ হেলথ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। এই মেডিসিন অফ হেলথ
প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড না পড়লে আমাদের কিন্তু অনেক শিক্ষা, ভালো হোমিওপ্যাথ হবার অনেক কিছুই আমাদের বাদ থেকে যায়, বাদ থেকে যাবে অন্যান্য বইয়ের কথা সঙ্গে সঙ্গে। যাই হোক, প্রথমেই আমরা একটু অ্যাপোরিজম ওয়ানের দিকে তাকাই। হ্যাঁ, অ্যাপোরিজম ওয়ানের দিকে তাকাই, যেখানে হ্যানিম্যান বলছেন, আসলে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে অ্যাপোরিজম। হ্যাঁ, হ্যাঁ, যে physician's high and only mission is to restore the sick to health. Sick to health. হ্যাঁ, restore the sick to health uh, as it is termed. Health to cure as it is termed. হ্যাঁ, আচ্ছা, পেশেন্টকে আমাদের তার এই যে সিক কথাটা, অ্যাকচুয়ালি আমরা সিককে কিওর করি, এই সিক কথাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এ প্রসঙ্গে আমি যে জায়গাটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে মেডিসিন অফ এক্সপেরিয়েন্সের একটা সেন্টেন্স। এই মেডিসিন অফ এক্সপেরিয়েন্স 1805 সালে পাবলিশড হয়। হ্যাঁ, মেডিসিন অফ এক্সপেরিয়েন্স পাবলিশড হয়েছে 1805 সালে, এবং আমরা অর্গাননের পূর্বসূরি বা অর্গাননের অনেক কথা, অর্গাননের অনেক কিছু আমরা জানতে পারি মেডিসিন অফ এক্সপেরিয়েন্স পড়ে। হ্যাঁ, এবং এই মেডিসিন অফ এক্সপেরিয়েন্সে হ্যানিম্যান বলছেন যে মেডিসিন ইজ এ সায়েন্স অফ এক্সপেরিয়েন্স। মেডিসিন ইজ এ সায়েন্স অফ এক্সপেরিয়েন্স. Its object is to eradicate diseases. Its object is to eradicate diseases by means of remedies. মেডিসিনটা কি, মানে অভিজ্ঞতা সম্পন্ন একটা বিজ্ঞান, যার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ওষুধ দিয়ে, রিমেডি দিয়ে, হ্যাঁ, মানে ডিজিজকে তাড়িয়ে দেওয়া বা রোগীকে ডিজিজ মুক্ত করা ওষুধ দিয়ে। এখন এই যে কথাটা, যে ওষুধ দিয়ে রোগীকে মানে রোগ মুক্ত করা, সেটাই কিন্তু মানে হ্যানিম্যান এই অর্গাননের প্রথম অ্যাপোরিজমে, যে ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ টার্ন, এইভাবে এটাকে ব্যাখ্যা করলেন, যেটাই হচ্ছে চিকিৎসকের মুখ্য উদ্দেশ্য। ঘুরিয়ে বললে চিকিৎসকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওষুধ দিয়ে তার সিককে, তাকে সুস্থ করে তোলা। এখানে সিক কথাটি অর্থ কিন্তু আমাদের ব্যাপকভাবে বুঝতে হবে। হ্যাঁ, মানে সিক কথাটির অর্থ যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, আমাদের পক্ষে কিন্তু কোনোদিন রোগীকে সারানো সম্ভব হবে না। তাহলে কেন্ট বলছেন এখানে, এই যে হ্যানিম্যানের অ্যাফোরিজম, প্রথম প্রথম যে অ্যাফোরিজমটা, সিক কথা যেখানে বলা হয়েছে, রোগীকে সিক মুক্ত করবার কথা বলা হয়েছে, এর পড়াটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমরা কেন্টের ফিলোসফি থেকে তার প্রথম লেকচার, হ্যাঁ, সিক না বুঝি বা না পড়ি। হ্যাঁ, এই জন্যই বলা হয় যে কেন্টের লেকচারস অন হোমিওপ্যাথিক অফ হোমিওপ্যাথিক ফিলোসফি আর কিছুই নয়, আসলে এটা হচ্ছে হ্যানিম্যানের অর্গাননের ট্রিয়েটাইজ বা ট্রিয়েটাইজ অফ অর্গানন অফ মেডিসিন, অর্থাৎ অর্গানন অফ মেডিসিনের গবেষণামূলক গ্রন্থ। হ্যাঁ, তাহলে গবেষণা করে যে জায়গাটা কেন্টের কাছে বেরিয়েছে, সেটা কিন্তু
সিক চ্যাপ্টারে বিস্তারিত ভাবে রয়েছে। কেন কি বলছেন? ইট ইজ হি হু ইজ সিক, ইট ইজ হি হু ইজ সিক, নট হিজ বডি অর টিস্যু। তার বডি বা টিস্যু কিন্তু মানে রোগগ্রস্ত হয় না, রোগগ্রস্ত হয় হি। এবং এই হি না উইল, মানুষের উইল এবং আন্ডারস্ট্যান্ডিং, উইল এবং আন্ডারস্ট্যান্ডিং দিয়েই কিন্তু এটা তৈরি হয়। আরেকটু সহজ করে বলতে গেলে যে আমরা বলতে পারি যে আমাদের এই যে মানে আমাদের এই যে দেহটা, এই যে দেহটার মধ্যে আমরা কি পাই? আমরা পাই আমরা পাই তার মাইন্ড, তার স্পিরিট, মাইন্ড স্পিরিট। এই মাইন্ড এবং স্পিরিটের দ্বারা তো উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পরিচয়, এবং এদের অবস্থানটা কোথায়? এদের অবস্থানটা হচ্ছে আমাদের এই দেহ, এদের অবস্থানটা হচ্ছে আমাদের এই দেহ। আমাদের, আমরা যখন মানে কোনো ব্যক্তি ডাইনামিক ডিরেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স, হ্যাঁ, ভাইটাল ফোর্সের কোনো ডাইনামিক শক্তির দ্বারা আক্রান্ত হয়ে ভাইটাল ফোর্স তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে বা কর্মক্ষমতা কমতে থাকে, তখনই তার রোগ হয় এবং সেগুলোর আত্মপ্রকাশ হয় কিছু অ্যাবনর্মাল সাইন এবং সিমটমস এর মাধ্যমে। আমরা হোমিওপ্যাথিতে বলি সিমটমস, সাবজেক্টিভ সিমটমস এবং অবজেক্টিভ সিমটমস। সাবজেক্টিভ সিমটমস কোনগুলো? যে কষ্টগুলোর কথা রুগী আমাদেরকে বলেন, রুগীর মুখ থেকে শুনতে পাই, সেগুলো হচ্ছে সাবজেক্টিভ সিমটমস। আর আমরা চিকিৎসকরা যা দেখতে পাই, ওই যে একটু আগে বলেছিলাম যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় সক্রিয় থাকা দরকার, পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা আমরা যা বুঝতে পারি এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে আমরা যা পাই, কিংবা রুগীর অ্যাটেন্ডেন্স আমাদেরকে যা বলে, সেগুলো হচ্ছে অবজেক্টিভ সিমটম। তাহলে আমাদের কি হবে? যে ওই রুগী সিমটম গুলোর মাধ্যমেই তার রোগ প্রকাশ পায় এবং সেগুলোকে আমরা বুঝবার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হচ্ছে না, আর একবার যদি বলি, এই যে উইল এবং আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের মাইন্ড এবং স্পিরিট আমাদের যখন আক্রান্ত হয়, তারপরে কি হয়? আস্তে আস্তে যখন অনেক দূর এগিয়ে যায়, তখন কিন্তু আমাদের এই যে দেহটা, মাইন্ড এবং স্পিরিটের যে বাড়ি, উইল আন্ডারস্ট্যান্ডিং এর যে বাড়ি, যেখানে উইল এবং আন্ডারস্ট্যান্ডিং এর অবস্থান আমাদের টিস্যু যুক্ত দেহটা, তখনই কিন্তু দেহটা আমাদের, তার ভেতরে কিছু পরিবর্তন আসতে থাকে এবং সেই সময় কিন্তু প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো আমাদের মধ্যে আসে। এবং অন্যান্য প্যাথিতে এই প্যাথোলজিক্যাল চেঞ্জ পাবার পরে তারা ডায়াগনোসিস করে, সে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আর সিমটম সাইন দেখে রোগ ডায়াগনোসিস করবার পরে তারা চিকিৎসা করতে পারে। কিন্তু তার আগে যে রুগীর অবস্থা, রুগী যে অসুস্থ হয়ে পড়ে, তার প্রথম প্রকাশ ঘটে তার মেন্টাল সিমটমস এর মাধ্যমে, এবং তার আরোগ্য কিন্তু হয় প্রথম এই মেন্টাল বা মানসিক লক্ষণের মাধ্যমেই। হ্যাঁ, যাই হোক, আমরা যে হোমিওপ্যাথিক চিকিৎসা করব, যে সে চিকিৎসা যেন জুডিশিয়াসলি এবং রেশনালি বোঝা যায়। হ্যাঁ, অর্থাৎ তাতে যেন একটা যুক্তি থাকে, যুক্তি দিয়ে ন্যায়সঙ্গত, রেশনালি এবং জুডিশিয়াসলি, ভ্যানিমান বারবার বলছেন, অর্থাৎ ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত। এখানে কল্পনার কোনো স্থান নেই, এখানে কল্পনার কোনো স্থান নেই। এখানে কিন্তু পুরোটাই আমাদের মানে
কতগুলো লয়ের উপর দাঁড়িয়ে আছে, কতগুলো প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আছে। কোনো এ যেন একটা সেই সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। প্রিন্সিপাল গুলো মেনে 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 আমরা যদি ঠিক ট্রিটমেন্ট করতে পারি, যেসব রোগগুলো আরোগ্যকর, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা সারাতে পারি। আমরা অ্যাপোরিজম থ্রির দিকে একটু তাকাই। হ্যাঁ, আমরা অ্যাপোরিজম থ্রির দিকে তাকাই এবং এখানেই কিন্তু এই জুডিশিয়াস এবং রেশনাল ট্রিটমেন্টের কথা, বা যেখানে ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত চিকিৎসার কথা বলেছেন। এবং এখানেও কিন্তু এই জায়গাটাও কিন্তু এই যে অ্যাপোরিজম থ্রি বুঝতে গেলেও কিন্তু আমাদের লেসার রাইটিং, আমাদের লেসার রাইটিং, হ্যাঁ, প্র্যাকটিস মানে মেডিসিন অফ এক্সপেরিয়েন্স পড়া দরকার। মেডিসিন অফ এক্সপেরিয়েন্সের মানে হ্যানিম্যান বলছেন একটা জায়গায়, দ্য নলেজ অফ ডিজিজ, দ্য নলেজ অফ ডিজিজ, দ্য নলেজ অফ রিমেডিস and the knowledge of their employment constitutes medicine. হ্যাঁ, মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞানটা কিসের উপর দাঁড়িয়ে আছে, ভিত্তি করে দাঁড়িয়ে আছে, তাকে নলেজ অফ ডিজিজ থাকতে হবে, কারণ আমরা রোগের চিকিৎসা করি। তাকে নলেজ অফ রিমেডিস থাকতে হবে, কারণ একটু আগেই বললাম অ্যাপোরিজম ওয়ান, যেখানে তিনি লেসার রাইটিং থেকে লিখেছেন যে মানে মানে মেডিসিন মানে যে আমাদের মানে অবজেক্টটা হচ্ছে যে রিমেডিস দিয়ে রোগটাকে তাড়িয়ে দেওয়া, আর নলেজ অফ রিমেডিস, তাহলে রিমেডিস সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। নলেজ অফ ডিজিজ, নলেজ অফ রিমেডিস অ্যান্ড নলেজ অফ দেয়ার এমপ্লয়মেন্ট, তাদের যে প্রয়োগ পদ্ধতি, কিভাবে তাদেরকে আমরা প্রয়োগ করব, কনস্টিটিউটস মেডিসিন। এটাই হচ্ছে আমাদের মেডিসিনকে তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মেডিসিন হচ্ছে কি, মেডিসিনটা কমপ্লিট হচ্ছে কি আমাদের নলেজ অফ ডিজিজ, নলেজ অফ রিমেডিস অ্যান্ড নলেজ অফ দেয়ার এমপ্লয়মেন্ট। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা চিকিৎসক হয়ে উঠতে পারবো না। কারণ আজকাল দেখবেন ওই বহু পেটেন্ট মেডিসিন বেরিয়ে গেছে, বহু পেটেন্ট মেডিসিন বেরিয়ে গেছে। এর জন্য কিন্তু নলেজ অফ মেডিসিন, নলেজ অফ কিচ্ছু দরকার নেই, রোগের নাম দিতে। কিন্তু সেখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্যালিয়েশন বা সাপ্রেশন হয়, সেখানে কিন্তু রোগ সারে না। এবং যিনি এগুলো প্রয়োগ করেন তিনি কিন্তু আদর্শ হোমিওপ্যাথ নয়, হ্যানিম্যানের ভাষায় চিট, পাবলিক চিট অ্যান্ড মানে বাস্টার্ড হোমিওপ্যাথ। এটা হচ্ছে হ্যানিম্যানের ভাষা তাদের উদ্দেশ্যে। সে যাই হোক, এখন আমরা নলেজ অফ মেডিসিনটা আরেকটু বলি, যে বা নলেজ অফ ডিজিজটাই আগে বলি। সাধারণত আমরা একটা ডিজিজকে চিনবার জন্যে যে প্র্যাকটিস অফ মেডিসিন করি, সে চেনাটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চেনা নয়, দার্শনিক দিক থেকে চেনা নয়। এখানে যে রোগ জ্ঞানের কথা বলা হয়েছে তা কিন্তু এলোপ্যাথিক চিকিৎসাতে দরকার পড়ে, ওরা ওই চিকিৎসা করেন। সেটা কি মানে সেটা হচ্ছে নোসোলজিক্যাল ডিজিজ বা প্যাথোলজিক্যাল ডিজিজ। ওখানে আমরা যে সাইন এবং সিমটম গুলো পড়ি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সিমটম, কিন্তু কার ক্যারেক্টারিস্টিক সিমটম, সেটা হচ্ছে মানে আমাদের রোগের ক্যারেক্টারিস্টিক সিমটমস, নোসোলজিক্যাল রোগের ক্যারেক্টারিস্টিক সিমটম। ফিভার, কাফ, হিমোপ্টাইসিস, টিউবারকুলোসিসের সিমটম, ওটা রোগ রোগ কিনতে সাহায্য করে। কিন্তু আমাদের মানে আমাদের কিন্তু রোগ চিনতে গেলে রোগীর মানে মেন্টাল এবং স্পিরিচুয়াল যে পরিবর্তনগুলো আসে, এখানকার যে বিকৃতিগুলো আসে সুস্থ অবস্থা থেকে, যা
স্বাভাবিক অবস্থায় মানুষের থাকে না, অথচ সেই সিমটম গুলো একজন রুগ্ন, হ্যাঁ, ব্যক্তিকে প্রকাশ করে দেয়, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের নলেজ অফ ডিজিজ, অর্থাৎ এই যে ডাইনামিক ডিরেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স এর ডাইনামিক ডিরেঞ্জমেন্ট হবার জন্য যে আমরা সিমটম গুলো পাই, সেগুলোই হচ্ছে আমাদের নলেজ অফ ডিজিজ। এখানে আরেকটু ব্যাখ্যা করা যেতে পারে। ধরুন আমাদের কাছে একটা রুগী এসছে, রুগীটা বলছে যে তার পা থেকে, মানে সে ভীষণ অসুস্থ, তার রাতের ঘুম নেই, তিনি খেতে পারেন না, তার কনস্টিপেশন, হ্যাঁ, তার শরীরে একটা অস্বস্তি বোধ, তার ভেতরে নসিয়েটিক টেন্ডেন্সি, তার হয়তো মাথার চুলগুলো পড়ে যাচ্ছে। এখন যেহেতু ডিসিমিলার প্যাথি যেখানে করা হয়, ওরা কি করে, প্যাথোলজিক্যাল টেস্ট করে, কিন্তু দেখা গেল মানে একদম সেই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করে কোথাও কোনো রোগের অস্তিত্ব নেই, কোথাও কোনো অ্যাবনর্মালিটি নেই, কোথাও কোনো টিস্যু চেঞ্জ নেই। তাহলে ওখানে তাহলে রুগী মিথ্যা কথা বলছে না, রুগী সত্যি অসুস্থ। তাহলে ওখানে প্যাথোলজিক্যাল জায়গাতে, অর্থাৎ আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে যে রোগগুলোর কথা পড়ি, সেটা প্রকৃত রোগ নয়, আলটিমেট স্টেট অফ দ্য ডিজিজ। রুগী রুগ্ন হয়েছে, ভুগতে ভুগতে একটা সময় দেখা গেল তার টিস্যুর ভেতরে আসতে শুরু করেছে। আমাদের কিন্তু এই জ্ঞান নয়, এই জ্ঞান তো দরকার, কিন্তু ওষুধ সিলেকশন করবার জন্য কিন্তু আমাদের ডাইনামিক ডিরেঞ্জমেন্ট হবার জন্য রুগীর যে রোগটা তৈরি হয়েছে, আমরা সেই জায়গাটা, অর্থাৎ সাইন সিমটম দেখে আমরা তাকে ওষুধ দিয়ে থাকি। তাহলে আমাদের রোগ হচ্ছে ডাইনামিক ডিরেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্সের জন্য যে ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো পাই, সেগুলো দ্বারা আমরা রোগকে সূচিত করি। সেটা তার ব্যক্তিগত জীবন, তার ফ্যামিলি হিস্ট্রি, তার পাস্ট হিস্ট্রি, সমস্ত জায়গাকে কেন্দ্র করে। যাই হোক, আমরা এবার একটু দেখি তাহলে নলেজ অফ ডিজিজ হচ্ছে ওই উইল এবং আন্ডারস্ট্যান্ডিং এর ডাইনামিক ডিরেঞ্জমেন্ট, এর ফলে যে সিমটম গুলো পাই। হোমিওপ্যাথি তে নলেজ অফ রিমেডিজ ব্যাপারটা কি, বা ঔষধ বিষয়ক জ্ঞান, হ্যাঁ, এখানে অনুমান বা কল্পনা বা প্যাথোলজিক্যাল নাম ধরে তো হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া যায় না। সুস্থ এবং সবল মানুষের উপরে, সুস্থ এবং সবল মানুষের উপরে সম্পূর্ণ প্রুভ হয়েছে, এবং সেখানে যে লক্ষণগুলো পাওয়া গেছে তা জানতে হবে। আমাদের নলেজ অফ রিমেডিজে কি না, ওই যে একটা আমরা যে পলিক টেস্ট মেডিসিন গুলো বলে থাকি, আমরা ওই যে পলিক টেস্ট মেডিসিন গুলো, অর্থাৎ একটা ড্রাগ প্রুভিং করতে গিয়ে আমরা রুগীর যে সমস্ত লক্ষণগুলো পেয়েছি, সেই লক্ষণগুলো দিয়ে আমাদের রুগীর যে ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো পেয়েছি, এই দুটো লক্ষণকে কোইনসাইড করে মিলিয়ে আমাদের কিন্তু রিমেডিজের জ্ঞান, হ্যাঁ, বা ওষুধের জ্ঞান সূচিত হয়। আমরা যদি ওই মানে কমপ্লিট প্রুফ করে মেডিসিন সম্পর্কে না জানতে পারি, সেই ওষুধ কিন্তু রোগীকে আরোগ্য করবে না, প্যালিয়েশন করবে বা সাপ্রেশন করবে। এই তো দেখা গেল যে আমরা তার কার্যক্ষমতা কিভাবে জানতে পারি। তাহলে ওষুধটার কার্যক্ষমতা, মানে নলেজ অফ ডিজিজ এর কার্যক্ষমতা আমরা জানতে পারি হেলদি হিউম্যান বিইং এর উপরে ওষুধটা প্রুভ করবার পরে
আমরা যে কমপ্লিট সিমটম গুলো পাই তার দ্বারা। এছাড়া আমাদের ওষুধ সম্পর্কে আরো যে জায়গাগুলো দরকার, যেমন ওষুধের মাত্রা, ওষুধের মাত্রা কেমন হবে, ওষুধের শক্তি কেমন হবে, হ্যাঁ, এবং ওষুধের মাত্রা কেমন হবে, ওষুধের শক্তি কেমন হবে আমাদেরকে জানতে হবে। আমাদের দ্বিতীয় ব্যবস্থাপত্র, অর্থাৎ একটা ওষুধ দেবার পরে, সেই ওষুধ কাজ করবার পরে আমরা তাকে যে ওষুধগুলো দেব, হ্যাঁ, যে কি ওষুধ দেব, আমরা তাকে কমপ্লিমেন্টারি দেই, আমরা তাকে একই ওষুধ, রিপিটেশন অফ দ্য সেম মেডিসিন করি, আমরা অ্যান্টিডোট করি, আমরা তা কমপ্লিমেন্টারি দেই। তাহলে এই জায়গাগুলো যদি আমাদের জ্ঞান না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের নলেজ অফ মেডিসিন পরিপূর্ণতা লাভ করে না। হ্যাঁ, নলেজ অফ মেডিসিন এর জ্ঞান পরিপূর্ণতা লাভ করে না। শুধু আমরা যদি শুধুমাত্র সিমটোমাটোলজি করি, আমরা যদি শুধু মেটেরিয়া থেকে সিমটম গুলো সব মুখস্থও করে ফেলি, তাও কিন্তু এই নলেজ অফ মেডিসিন কোনো কাজে লাগবে না, যদি না ওষুধের মাত্রা, ওষুধের শক্তি, হ্যাঁ, মানে কখন দ্বিতীয় ব্যবস্থাপত্র দেব, কিভাবে দেব, এগুলো বুঝতে না পারি। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, মানে জায়গাগুলো অতি অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এবং একটা কথা তো আপনারা পড়েছেন, আমি একদম অর্গাননের 275, 76 চলে যাই, 275, 76, যেখানে হ্যানিম্যান বলছেন যে আমাদের বেস্ট সিলেক্টেড মেডিসিন মাত্রা যত বেশি হবে রোগীর তত ক্ষতি হবে, এবং ওভারডোজ, ওভারডোজ কিন্তু রোগীকে মেরে ফেলে। সিলেকশন যত পারফেক্ট হবে তত বেশি এফেক্টিভ হয় ওষুধ। অনেকেই প্রশ্ন করেন যে স্যার, ওই তো দেখছি ফোটার পর ফোটা ওষুধ খাই যাচ্ছে, 10 ml প্রেসক্রিপশন করে যে খাচ্ছেন, অবশ্য সঙ্গে সঙ্গে তারা তো রিয়াকশন আমরা পাই না। একটা সময় ড্রাগ প্রুভিং শুরু হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াকশনটা কি হবে? সঙ্গে সঙ্গে রিয়াকশনটা হবে কিন্তু আমাদের সিলেকশন যত পারফেক্ট সিলেকশন হবে তত মারাত্মক রিয়াকশন হবে, রুগীকে মেরেও ফেলে দেবে। রুগীদের কপাল ভালো, যারা ওই রকম ওষুধ দেয় তাদের সিলেকশনটা পারফেক্ট হয় না, সিলেকশন পারফেক্ট। আবার শক্তি, মনে রাখবেন শক্তি কিন্তু নির্ভর করে, শক্তি দেওয়াটা রুগীর সাসেপ্টিবিলিটির উপরে, অর্থাৎ রুগী কাজ করবার প্রতি, ওষুধটা কাজ করবার প্রতি, মানে রুগীর যে শারীরিক অবস্থা, হ্যাঁ, অর্থাৎ আমাকে যেটা দেওয়া হলো তার বিরুদ্ধে আমার জীবনী শক্তি যে প্রতিক্রিয়া তৈরি করলো সেটা কেমন। হ্যাঁ, এখন একটা কথা বলা হয়, হায়ার দ্য সাসেপ্টিবিলিটি টু এ পেশেন্ট, হায়ার দ্য পোটেন্সি। হ্যাঁ, পেশেন্টের হায়ার দ্য সাসেপ্টিবিলিটি অফ এ পেশেন্ট টু এ পার্টিকুলার মেডিসিন, একটা মেডিসিনের সাসেপ্টিবিলিটি একটা রুগীর উপরে যত বেশি থাকবে ওষুধটা কিন্তু তত হায়ার পোটেন্সি দিতে হবে। এরকম একটা রুগীর যদি সাসেপ্টিবিলিটি খুব ভালো হয়, সে কিন্তু খুব সুন্দরভাবে ওষুধটা প্রয়োগ, মানে প্রুভিং করবে, অর্থাৎ তার সিমটম গুলো আমরা পরিষ্কার ভাবে পাবো। তাহলে এইরকম যে ওষুধে পরিষ্কার সিমটম পাওয়া যায় সেই ওষুধ হায়ার পোটেন্সি দেওয়া যায়। তবে আবার কি হয় না, হায়ার দ্য সাসেপ্টিবিলিটি টু এ পার্টিকুলার ডিজিজ,
একটা রোগের প্রতি যদি সাসেপ্টিবিলিটি খুব বেশি থাকে, সেখানে কিন্তু হায়ার পটেন্সি রোগীর ক্ষতি করে দেবে। হ্যাঁ, হায়ার পটেন্সি রোগীর ক্ষতি করে দেবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে যেমন সাসেপ্টিবিলিটি, টিউবারকুলার ডায়াথেসিস, একদম টিবি সিমটম গুলো তার ভিতরে রয়েছে, ফ্যামিলি হিস্ট্রিতে প্রচুর টিবি রয়েছে, অর্থাৎ এখানে হায়ার দ্য সাসেপ্টিবিলিটি টু পার্টিকুলার ডিজিজ, এখানে কিন্তু লো পটেন্সি। আর একটা ব্যাপার দেখতে হয়, রোগীর ভাইটাল ফোর্স কোন লেভেলে আছে। যেখানে ভাইটাল ফোর্স খুব স্ট্রং আছে, সেখানে আমরা হায়ার পটেন্সি দেবো। কিন্তু ভাইটাল ফোর্স লো, প্যাথোলজিক্যাল চেঞ্জ শুরু হয়ে গেছে, প্যাথোলজিক্যাল চেঞ্জ পেয়ে গিয়েছি, এইসব জায়গায় কিন্তু আমাদের লো পটেন্সি দিয়ে শুরু হবে। ওই জায়গায় আজকে পুরোপুরি আলোচনা আমরা করছি না। ডোজ অ্যান্ড পোটেন্সি আলোচনা যেটা হয়, আপনারা অতি অবশ্যই ডোজ অ্যান্ড পোটেন্সি পড়বেন। তবে আমি সংক্ষেপে একটু বললাম যে কিরকম ভাবে পোটেন্সি গুলো আসে। হ্যাঁ, যাই হোক, এইবারে আমরা তাহলে এই যে মানে নলেজ অফ মেডিসিন বলতে আমাদের ওষুধের ক্রিয়া, প্রবীণ ক্রিয়া দেখতে হবে, আমাদের কিরকম ওষুধ, ফলো আপে কিরকম ওষুধ দিতে হবে, ওষুধ কেমন কাজ করছে, তৃতীয় ব্যবস্থাপত্র কেমন হবে, কেমন শক্তি কেমন মাত্রা হবে, এই জ্ঞানগুলো কিন্তু আমাদের মানে নলেজ অফ মেডিসিনের মধ্যেই পড়ে। আমাদের এগুলো কিন্তু বুঝতে হবে। নেক্সট, অ্যাপোরিজম 4। অ্যাপোরিজম 4 এর কথায় আমরা আসি, যেখানে কি বলছেন, হি ইজ likewise a preserver of health if he knows the things that deranged health and cause disease and how to remove them from persons in health. আসলে এখানে হাইজিনের কথা বলা হয়েছে। এখানে হাইজিনের কথা বলা হয়েছে যে মানে একটা মানুষের কিভাবে স্বাস্থ্যের হানি ঘটায়, একটা মানুষের কিভাবে স্বাস্থ্যের হানি ঘটায়, সেই জায়গাটার কথা বলা হয়েছে। এবং অ্যাপোরিজম 4 পড়ে, যদি এখানে হাইজিনের কথা বলা হয়েছে, পুরোপুরি বোঝা যায় না, এই জন্য আমাদের মানে ফ্রেন্ডস অফ হেলথ করতে হয়, যেখানে পুরো হাইজিনের ব্যাখ্যা রয়েছে। এত বড় হাইজিনের বই আর কিছু হয় না, আধুনিক যুগেও হয়নি। হ্যানিম্যান 1792 আর 95-তে যে মানে আমাদের ফ্রেন্ডস অফ হেলথ দিয়ে গেছে, এটা হচ্ছে বড় হাইজিন। কিরকম, আমি আমাকে জানতে হবে যে রোগটা কোথা থেকে এলো। একটা রোগ তো হতে পারে যে রোগীর জীবনযাত্রা, তার খাওয়া দাওয়া, তার বাসস্থান, হ্যাঁ, তার বাড়ি ঘর বাসস্থান, তার খাওয়া দাওয়া, এইসব কারণে তো রোগ হতে পারে। তার অকুপেশনাল হ্যাজার্ডস এর জন্য অনেক রোগ হয়। এই হাইজিন গুলো কিন্তু আমাকে জানতে হবে রোগটা কোথা থেকে। কারণ এই হাইজিন গুলো যাতে না জানি, তাহলে কিন্তু আমি একদিক থেকে যেমন রুগীকে ম্যানেজ করতে পারবো না, তার ট্রিটমেন্ট করতে পারবো না, তার পারিবারিক অবস্থা কেমন, হ্যাঁ, এই জায়গাগুলো যেমন জানা দরকার। অহরহ গোলমাল লেগে রয়েছে পরিবারে, প্রতিনিয়ত সে একটা মেন্টাল চাপে ভুগছে, এইসব জায়গাতে কিন্তু আমাদের মানে এইসব জায়গাগুলো, এই হাইজিনটা যেমন বোঝা দরকার, হ্যাঁ, তেমনি আমাদের কিন্তু বোঝা দরকার যে কোনো অবস্ট্রাকশন আছে কি না, কোনো অবস্ট্রাকশন আছে কি না। এই হাইজিন যদি বুঝতে না পারি, আমাদের পক্ষে কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব না। এর সঙ্গে অবস্ট্রাকশন টু কিওর কথাটা এসে গেল। অবস্ট্রাকশন যেমন দেখুন, বর্তমান যে সময়টা, বর্তমান সময়ে মানুষ প্রতিনিয়ত অর্থের পেছনে ছুটে চলেছে। কারণ এমন একটা প্রতিযোগিতামূলক জায়গায় আছে, যেখানে দেখা যায় যে যুবক যুবতীরা উচ্চশিক্ষা নিয়েও চাকরি বাকরি পাচ্ছে না। তারা চাকরি, এখান থেকে তাদের একটা বিশাল মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে।
তারপরে ধরুন রাতের পর রাত জেগে তারা পড়াশোনা করছে, রাতের পর রাত জেগে পড়াশোনা করছে, রাতের পর রাত জেগে পড়াশোনা করবে, যে তাদের নিদ্রাহীনতায় ভুগছে, ঘুম হচ্ছে না, তাদের কনস্টিপেশন আসছে, অ্যাপ্যাথি অফ মানে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা আসছে। এইসব জায়গাগুলো কিন্তু আমাদের আরোগ্যের প্রতিবন্ধকতা তৈরি করে। এই হাইজিনটা, এই স্বাস্থ্যটা বোঝা দরকার। বর্তমানে যে আমরা খাবার দাবার গুলো খাচ্ছি আর্টিফিশিয়াল ফুড, হ্যানিম্যান তো মানে সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ফুড বর্জন করতে বলছেন। এখানে এমন সব কেমিক্যাল দিয়ে দেওয়া হয় যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের হানি ঘটায়। আমরা ওষুধ দিয়ে চেষ্টা করছি সুস্থ করবার জন্য, কিন্তু ওই সমস্ত ফাস্টফুড ফুড, এই সমস্ত আজিনামোটো দেওয়া খাবার দাবার খেয়ে অসুস্থ করছি। এক্ষেত্রে কিন্তু সুস্থ হওয়া সম্ভব নয়। একটা ছোট শিশু, সে খেলাধুলো করবে, হ্যাঁ, সে খেলাধুলা করবে, পড়াশোনা করবে, কিন্তু তাকে আমরা যদি খেলতে না দেই, তাকে যদি আমরা খেলতে না দেই, তার মানসিক পরিস্ফুটন হবে না। আর তার যদি মানসিক পরিস্ফুটন না হয়, তাহলে কিন্তু মানে আমাদের কিন্তু সেই সব বাচ্চাগুলোকে সুস্থ করা যাবে না, পরিস্ফুটনও হবে না। এই জন্য কিন্তু আমাদের মানে হাইজিনটা ভালো করে বুঝতে হবে। হাইজিনের জ্ঞান কিন্তু অতি অবশ্যই আমাদের দরকার। আমরা যদি মানে ফিফথ অ্যাপোরিজমের দিকে তাকাই, সেখানে কি, সেখানে হচ্ছে আমাদের ওই আরোগ্য করতে হলে অবশ্যই রোগের কারণ খুঁজে বের করতে হবে। কিরকম? আমরা ফিফথ অ্যাপোরিজমে, আসলে এই যে ফিফথ অ্যাপোরিজমটা না, এই ফিফথ অ্যাপোরিজমটা কিন্তু অর্গানের প্রত্যেকে ছিল না, এটা কিন্তু ওই ফোর্থ অ্যাপোরিজম থেকে আসে, অ্যানিম্যালের মায়াজম আবিষ্কারের পর থেকে আসে। হ্যাঁ, অ্যানিম্যালের মায়াজম আবিষ্কারের পর থেকে আসে, যেখানে তিনি ওই যে বলছেন না যে মানে অ্যাকিউট ডিজিজ ইজ ডিউ টু এক্সাইটিং কজ, এবং মানে ক্রনিক ডিজিজ হচ্ছে ফান্ডামেন্টাল কজ। এই ফান্ডামেন্টাল কজই হচ্ছে মায়াজমেটিক কজ, অর্থাৎ এই যে রোগের মূল কারণ, এক্সাইটিং কজ বা ফান্ডামেন্টাল কজ, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আগেই বললাম যে রুগীর পেশা, হ্যাঁ, তার পারিপার্শ্বিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, এই সমস্ত কিছু জানতে হবে। সমস্ত কিছু পেছনে কিন্তু তার রোগের কারণ থাকতে পারে। যদি দেখা যায় ফান্ডামেন্টাল কজ বা এক্সাইটিং কজ রয়েছে, ঠিক আছে, কিন্তু যেখানে রোগের কজটা মেনটেনিং কজ, যেখানে মেনটেনিং কজ, হ্যাঁ, ওই একটা হাঁপানি রুগী, সে বাস করছে একটা স্যাঁতসেঁতে জলা জায়গায়, এ রুগী তো আপনি সুস্থ করতে পারবেন না। এ কজ আপনি কি কজ রিমুভ করতে হবে, এই জন্য রুগীকে তার আস্তানা পরিবর্তন করতে হতে পারে, হওয়া উচিত। হ্যাঁ, যে এই যে কজ, আর এই যে অ্যাকিউট, আমরা বলি বটে যে অ্যাকিউট ডিজিজ, যদিও অ্যাকিউট ডিজিজে আমরা সহজেই তার লক্ষণগুলো পাই, অ্যাকিউট ডিজিজে সহজেই লক্ষণগুলো বেস করে তাকে ওষুধ দিতে পারি, কিন্তু এর পেছনেও কিন্তু থাকে ক্রনিক মায়াজমেরই নবতম উত্থান, এক্স অ্যাজারেশন অফ ক্রনিক মায়াজম। তাহলে এই যে মায়াজমের নলেজ বা ফান্ডামেন্টাল জ্ঞান, ফান্ডামেন্টাল জায়গাটা আমাদের জানা দরকার। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে এই অ্যাপোরিজম পাস প্রথম তিনটে বললাম যে প্রথম তিনটেতে ঠিক ছিল না, মায়াজম আবিষ্কারের পরেই কিন্তু এই মানে ফোর্থ এডিশনে তিনি এই কথাটা যোগ করছেন। আর এই যে মায়াজম, আমরা যদিও জানি যে 1816-17 বিশাল গবেষণা করেছেন, তারপরে ট্রিটমেন্ট করেছেন 12 বছর ধরে, সেগুলো নিয়ে 16-17 পড়াশোনা করেছেন,
রোগ কেন সারছে না, দীর্ঘ 12 বছর গবেষণা করে মায়াজম আবিষ্কার করেছেন। হ্যাঁ, তারপরে 1928-এ ক্রনিক ডিজিজ পাবলিশড করেছেন। কিন্তু অ্যাকচুয়ালি হ্যানিম্যান কিন্তু আরো অনেক আগে এই মায়াজম শব্দটা তিনি তার ওই মানে মেডিসিন অফ এক্সপেরিয়েন্সে ব্যবহার করেছিলেন। হ্যাঁ, তখন তিনি মায়াজম সম্পর্কে এত জ্ঞান অর্জন, শব্দটা কিন্তু তিনি ব্যবহার করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে উই অবজার্ভ এ ফিউ ডিজিজ, উই অবজার্ভ, আবার বুঝুন, উই অবজার্ভ এ ফিউ ডিজিজ দ্যাট অলওয়েজ অ্যারাইজ ফ্রম ওয়ান অ্যান্ড দ্য সেম কজ, ওয়ান অ্যান্ড দ্য সেম কজ। কিছু কিছু রোগ আছে যেটা কিন্তু একটি মাত্র কারণ এবং মানে একই এই কারণটা দিয়ে রোগগুলো উৎপন্ন হয়। দ্যাট ইজ দ্য মায়াজমেটিক ম্যালাইটিস, মায়াজমেটিক রোগ। হ্যাঁ, পরবর্তীকালে তিনি তিনি তো সে 1905 খ্রিস্টাব্দে লিখছেন। পরবর্তীকালে আমরা জানি যে মায়াজমটা 3 প্রকার: সোরা, সিফিলিস এবং সাইকোসিস। প্রত্যেকটা মায়াজমের নির্দিষ্ট কতগুলো লক্ষণ আছে। একটা রুগী যে মানে মানে এই মায়াজম দ্বারা আক্রান্ত থাকলে, মায়াজম আক্রান্ত থাকা মানে তার দেহটা একটা, তার বডি মাইন্ড, তার মাইন্ড সুল একটা ফার্টাইল ফিল্ড হয়ে গেল, রোগ চাষের জায়গা হয়ে গেল। এবং তখনই কিন্তু বিভিন্ন রকম রোগ রোগীর দেহে বাসা বাঁধে। তাই বন্ধু বলবো, অতি অবশ্যই সবাই ক্রনিক মায়াজম যদি না পড়েন, হ্যাঁ, আমাদের যেই চ্যানেলের ক্রনিক মায়াজম, আমাদের হ্যানিম্যানের মানে ওই ক্রনিক ডিজিজ না পড়েন, তাহলে কিন্তু আমাদের নলেজ সমাপ্ত হবে না, আমরা কিন্তু অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্ট করতে পারবো না। একটা কথা বলছি যে আমাদের এরকম আর একটা গ্রুপ আছে, হ্যানিম্যান মিশন। হ্যানিম্যান মিশনে আমি প্রতি শনিবারই বক্তব্য রাখি। আমাদের কিন্তু হ্যানিম্যান মিশনে এখন বেশ কিছুদিন ধরে শুধু মায়াজমের আলোচনা চলছে। আমরা কিন্তু মায়াজম নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন এখানে অনেকেই আছেন এবং সেখান থেকে মায়াজমের আলোচনাটা শুনলে আপনারা মানে আরো ঝালিয়ে নেওয়া হবে মায়াজমটাকে। যাই হোক, তাহলে এই সমস্ত জ্ঞানগুলো চিকিৎসককে অর্জন করতে হবে, ঠিক আছে? আর সঙ্গে জানতে হবে লিমিটেশন অফ হোমিওপ্যাথি। আমরা পরের দিনে লিমিটেশন অফ হোমিওপ্যাথি বলে, তার জ্ঞানের কথাগুলো বলে, এইসব জ্ঞানগুলো দরকার। এরপরে আমরা কিন্তু তার কি কি গুণ অর্জন করতে হবে আলোচনা করব। আমি আজকে এখানে আমার আলোচনাটা শেষ করছি। সকলে অত্যন্ত মনোযোগ সহকারে শুনবার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার মাইক বন্ধ করলাম। ধন্যবাদ শ্রদ্ধেয় ডাক্তার তপন ঘোষ স্যারকে চমৎকার আলোচনার জন্য। স্যারের আলোচনার মধ্যে আমরা আমিও ডাক্তার হিসেবে যেসব আমাদের বৈশিষ্ট্য থাকা দরকার এবং যেসব বিষয়ে আমাদের সাবধান হতে হবে এবং যেসব উপায়ে আমাদের অগ্রসর হতে হবে বা অগ্রসর হওয়া দরকার বা আমাদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে, সেসব জিনিস স্যার চমৎকারভাবে উপস্থাপন করলেন। একটা চমৎকার গাইডলাইন আমরা পেলাম আদর্শ হোমিও চিকিৎসক হওয়ার জন্য। তো ওই জন্য স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। স্যারের আলোচনার উপর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করে স্যারকে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ হ্যান্ড রেজ করুন। কল্যাণ ঘটক স্যার, আপনি প্রশ্ন করুন, হ্যান্ড রেজ করেছেন। ধন্যবাদ স্যারকে। স্যার, প্রশ্নটা হলো, এই যে থিওরি বা এই যে ব্যাপার নিয়ে আপনি আলোচনা করলেন, এর যা ডেপথ, সেই ডেপথ অনুযায়ী যদি একটা মানে আমি জানি না আমি যেটা প্রশ্ন করছি সেটা কতদূর সঠিক,
তবুও আমার মনে হয় স্যার, এই যে আমরা বিভিন্ন রকম, ধরুন একটা উদাহরণ দিয়ে বলি, ব্রয়লার মুরগি খাই, বা আমরা যে মুরগির ডিম খাই, বা আমরা যে গরুর দুধটা খাই, এটা তো সোজা সহজ ভাষায় তো আসে না। অর্থাৎ একটা মুরগিকে দিনের পর দিন ইঞ্জেকশন দিয়ে বা দিনের পর দিন তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ডিম পাড়তে বাধ্য করা হয়। একটা ব্রয়লার মুরগিকে ইঞ্জেকশন দিয়ে বা তাকে বাইরে থেকে শক্তি বা বাইরে থেকে প্রযুক্ত করে চাপ দিয়ে তার মাংসটাকে বাড়ানো হয়। বা দেখি আমরা যে একটা গরু তার দুধ দেওয়ার সময় পেরিয়ে গেলেও তাকে ইঞ্জেকশন দিয়ে তার কাছ থেকে জোর করে যে দুধ নিষ্কাশন করা হয়। এগুলো কোনো কিছুই তাই সে ইচ্ছে করে দেয় বা এটা তো ব্যাপার না, তার কাছ থেকে জোর করে নেওয়া হয়। এক্ষেত্রে না, তার মাইন্ডে যে ব্যাপারটা ঘটে সে তো ইচ্ছে করে দেয় না, সে জোর করেই দেয়। তাহলে সেই জিনিসগুলো খেলে আমাদের দেহে তার প্রতিক্রিয়া কি হতে পারে, এবং প্রতিক্রিয়া সেই ব্যাপারটা নিয়ে যদি স্যার একটু ভালো করে বলেন। আচ্ছা, ঠিক আছে। এই জায়গাগুলো কেন এলো, এই জায়গাগুলো কেন এলো? হ্যাঁ, এর মূল কারণ হচ্ছে জনস্ফীতি। হ্যাঁ, এর মূল কারণ হচ্ছে জনস্ফীতি। আমাদের মানুষের সংখ্যা এত বেশি বেড়ে গেছে, সে তুলনায় যে সমস্ত প্রাণীগুলো আমাদের, তাদের খাদ্যগুলো, আমাদের প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো সরবরাহ করে, দুধ, ডিম, হ্যাঁ, যথেষ্ট পরিমাণে কম। সেইগুলোর জন্য বিজ্ঞানীরা গবেষণা করে অল্প সময়ে যাতে অনেক বেশি পাওয়া যায়, হ্যাঁ, অল্প সময়ে যাতে অনেক বেশি পাওয়া যায়, সেই গবেষণাগুলো করে সেগুলো বিভিন্ন হরমোন ইনজেকশন করে, গাছের ক্ষেত্রে হরমোন দিয়ে, সার দিয়ে উৎপাদন বাড়িয়ে তুলছে যাতে কাউকে অভুক্ত না থাকতে হয়। কাজেই সত্যি কথা বলতে সারা বিশ্বে যে জনস্ফীতি, এই জায়গাগুলো আমাদেরকে ওভারকাম করা খুব কষ্টকর, তাহলে না খেয়ে থাকতে হবে। যদি একবার বর্ষার চাষের উপরে, ধানের উপরে নির্ভর করতে হয়, যে পরিমাণ ধান হবে আমাদের সিকিভাগ লোকেরও খাদ্য হবে না, বাকি লোকগুলোকে অনশনে মরতে হবে। এই জন্য এই জায়গাটাকে আমাদেরকে মেনে নিতে হয়েছে। কিন্তু সত্যি তাই, এগুলো আমাদের ক্ষতি করছে। তবে বিজ্ঞানীরা যে কথাটা বলে তার থেকে বেশি অপব্যবহার হচ্ছে, ভেজাল বেশি হচ্ছে। তাহলে এই যে ভেজাল ঠাজাল যে দেওয়াগুলো, এগুলো হচ্ছে মানুষের নীতিভ্রষ্ট হওয়া। সেগুলো অতি অবশ্যই মানে আমাদের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য আমাদেরকে ওই সার দেওয়া চালকে মেনে নিতে হবে, সার দেওয়া গমকে মেনে নিতে হবে। তবে যে খাবারগুলো না খেলে আমাদের পক্ষে জীবন ধারণ করা সম্ভব, ফাস্টফুড যে খেতে হবে এমন কোনো কথা নেই। আমাকে গরুর দুধ যে খেতেই হবে এমন কোনো কথা নেই। আমি অন্যান্য খাবার দাবার গুলো খাবো, আমি শিশুকে রুটি খাওয়াবো। আমি যদি ওই দুধ আমি যদি না পাই, আমি যতটা পারি ক্ষতিকারক জিনিসগুলোকে অ্যাভয়েড করবো। কিন্তু না খেয়ে তো থাকতে পারবে না, উপস্থ থাকতে পারবো না। তাই সার দেওয়া খেতে হবে, ইঞ্জেকশন দেওয়া ডিম আমাদের খেতে হয়। তবে মাংসগুলোকে অ্যাভয়েড করা যায় সহজ। হ্যাঁ, মাংসের জায়গায় মাছ খাবো, কিন্তু সেখানেও তো ভেজাল, সবকিছুতে ভেজাল। এই অবস্থাতে মেনে নিয়ে আমাদের চলতে হবে। তবু আর্টিফিশিয়াল ফুডটাকে একটা কথা বলবো যে আমরা যেখানে জানি যে খাবারটা ক্ষতিকারক, বেশি মাত্রায় ক্ষতিকারক, সেগুলিকে বর্জন করব এবং রুগীদেরকে সেই উপদেশ দেব যে শুনবে। হ্যাঁ, সেটার আমরা মানে রুগীকে বোঝাবো যে দেখুন চিকেন খেয়েন না, চিকেনের এই ব্যাপার। আর একটা ব্যাপার,
যেটা আমাদেরকে জানতে হবে, সব কিন্তু কিন্তু আমাদের কাছে বিষ নয়। আমাদের একটা জিনিস কখন আমাদের কাছে সেটা বিষ, আমরা যদি শরীরের টলারেন্স, মানে আমরা যদি শরীরের টলারেন্স যে ক্ষমতাটা, আমার শরীর যদি দিনে 20 গ্রাম নুন চায়, আমি যদি সেটা 20 জায়গায় 40 খেয়ে ফেলি, সেটাই কিন্তু আমার কাছে বিষ। তাই টলারেন্স ক্ষমতার মধ্যে থাকলে কিন্তু আমাদের তেমন করবে না। সেই জন্য খাবার দাবার গুলো সেইভাবে রুগীদেরকে বলতে হবে যে এইভাবে এই খাবার দাবার গুলো আপনারা গ্রহণ করুন। ঠিক আছে, ফাস্টফুড বর্জন করুন, না দোকানের স্যার, খাবার আমি বর্জন। আমি যেটা বলতে চাইছিলাম, আমার হয়তো প্রশ্নটা সঠিকভাবে আমি বুঝাতে পারিনি মনে ভাবটা। আমি বলতে হুম, চাইছি এই যে নেগেটিভিটি, এদের মনের যে নেগেটিভিটি, সেটা তো আমরা আমাদের শরীরের ভেতরেও আর কি ঢুকছে। আমাদের হুম, শরীরের বা মনের ডিজিজের ওপরে এই এর যে নেগেটিভিটিটা কতটা ক্রিয়া করে। নিরাপদ নয়। ওই যে বললাম, যে কথাটা বললাম, যে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বডি টলারেট করতে পারবে, তার থেকে বেশি হয়ে গেলে সেটা আমাদের কাছে বিষ। এবং ওরা ওই কিন্তু বিষ আকারেই ব্যবহার করে, কারণ ওরা অতি বেশি পরিমাণে ওরা দিয়ে ফেলে। হ্যাঁ, সামান্য দিয়ে যদি সঠিকভাবে যদি এরা করে তাহলে কিন্তু এটা হবে না। আমি একটা কথা বলছি, মানে আমি এখন আর ওটাকে গ্রহণ করি না। ইনসেক্টিসাইড কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্যানেলের ডাক্তার ছিলাম এক সময়। হ্যাঁ, ওখানে ওখানকার বেশ কিছু কিছু সায়েন্টিস্ট আমার কাছে আসতেন। তারা কি বলতেন, যে দেখুন ডাক্তারবাবু, আমাদের যেখানে হয়তো বিষ ব্যবহার করা দরকার 5 গ্রামস, যেটা তো গবেষণায় দেখা গেছে বডির কাছে সেটা বিষাক্ত হয়ে দেখা দিচ্ছে না, কিন্তু চাষিরা কি করছে, আরো বেশি ভালো পাবার জন্য ওটাকে আরো বেশি করে দিয়ে দিচ্ছে। সেটা আমাদের পক্ষে ভীষণ ক্ষতিকারক। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের কাছে ভীষণ ক্ষতিকারক। এই জায়গাটাতে মানুষের অসততার ব্যাপার, এই জায়গাটা মেনটেন করা আমাদের কষ্টকর। কাজে আমাদের এই ক্ষতিগুলোকে মেনে নিতেই হবে, মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, তবু বলবো যে স্বাভাবিক খাবার দাবার গুলোর উপরে নজর দেব। আমাকে এক সায়েন্টিস্ট বলেছিলেন, ইনসেক্টিসাইড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সায়েন্টিস্ট, যদিও মাঝখানে বোধহয় ভদ্রলোক একদিন আমার চেম্বারে তোমরা দেখেও ফেলেছিল, ওনার ওয়াইফকে নিয়ে এসেছিল, ওই যার বলেছিলাম ব্রেস্ট টিউমার ছিল, সার ব্যাপারে বহুদিন বাদে সেদিন আর্থ্রাইটিস নিয়ে এসছেন সেই ভদ্র মহিলা। হ্যাঁ, ওনার হাজবেন্ড ইনসেক্টিসাইড কর্পোরেশন ছিলেন। উনি বলছেন যে হ্যাঁ স্যার, ডাক্তারবাবু আমি দেখেছি বাজারে, দেখেছি। হ্যাঁ ডাক্তারবাবু আমি বাজারে যাই, আমি বাজারে গিয়ে এবারটা থেকে ওমাটা খুঁজে পোকা বেগুন, অপুষ্ট পালন শাক, অপুষ্ট শাক পাতাগুলো কিনি। হ্যাঁ, তাতে কি হয়, এতে বিষটা কম। তাই আমরা যদি অপুষ্ট গুলো খেতে পারি, আমরা যদি তরতাজা দেখে না কিনি, এটাও কিছুটা অতিক্রম করা যায়। তবে বিজ্ঞানীরা যে পরিমাণ দিতে বলে, এরা তার থেকে অসাধু ব্যবসায়ী আরো বেশি কিছু করে দিচ্ছে। এই জায়গাটা আমরা কি করে প্রতিরোধ করবো? এটা তো সম্ভব না। আমরা বড় যে বলতে পারি ঘি খাবেন না, যদি পারে নিজে বাড়িতে বানিয়ে খেতে পারেন, কেন ঘি খাবেন না? কারণ ঘি মানেই ডালনা, ঘি মানেই ওই আমাদের মানে বিভিন্ন রকম তেল, রং, এই সমস্ত গুলো দিচ্ছে। তাহলে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, আমরা সহজেই করতে পারি। আমরা তো চাও কুমড়ো ম্যাগি না কুমড়ো খেয়ে থাকি, আমরা তো রুটি খেয়ে থাকতে পারি। এইভাবে রুগীকে অ্যাডভাইস করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মানুষের মধ্যেই এই দোষটা ঢুকে গেছে, আরো বেশি উপার্জন করবো, আরো বেশি উপার্জন। কি করবো আমরা? কত খাওয়া বন্ধ করব? তাহলে তো রুগীকে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, একটা কথা বলতে পারি, যেটা বললাম, যে আমরা যতটা জানি যে খাবারগুলো খেলে কম ক্ষতি হবে সেই খাবারগুলো খেতে বলবো, তাও অ্যাভয়েড করতে পারবো না। আর আর একটা ব্যাপার সত্যি বলতে, যেটা এখনকার দিনে এই রকম জীবনযাত্রাতে হ্যানিম্যান যে বলছেন যে ওই যে মানে
রোগ তাড়াতে হবে অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন এনে দেবে, সেটা সম্ভব নয়। এখন যা কিওর হয় সব অ্যাপারেন্ট, পরিপূর্ণ কিওর আর সম্ভব নয়, অ্যাপারেন্ট। ওকে, ফাস্টফুড বর্জন করে রুটি খেতে বলা হোক, ভাত রুটি, রুটি থাক, এইসব খাবারগুলো বর্জন। বলছি স্যার, এই যে কল্যাণদা যে প্রশ্নটা তুলেছেন তার পরিপ্রেক্ষিতেই আমার মনে একটা প্রশ্ন এলো। এই ফলন বাড়ানো বা সেটা ঠিক আছে, কিন্তু ওভারডোজ দিয়ে আরো বেশি করা, এর পিছনে কি আমাদের লোভটা বেশি কাজ করছে না? আরো চাই, আরো চাই, আরো চাই। হ্যাঁ, আমার এটা অ্যাভারিসনেস, মনে হচ্ছে। লোভ, লোভ। হ্যাঁ, সেটাই আমি এই বলতে তারা, চাইছি, আমাদের লোভটাই তো। আমি সুশীল, তোমরা জানো, তুমি, কল্যাণ, সবাই জানে, নবীনেরা সবাই জানে যে আমি, আমার ক্যানিং এ চেম্বার আছে, আমি ক্যানিং এ যাই। ক্যানিং এ এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার আছে, হ্যাঁ। আহ, এখন সেন্টারটা সেবা করে, ওখানকার অনেক বিজ্ঞানী আমাদের সাথে যেতেন, তাদের সাথে কথা বলে দেখেছি যে ওনরা যেভাবে বলেন, বিজ্ঞানীরা চেষ্টা করে উৎপাদন তো বাড়াতে হবে, নয়তো সবার মুখে খাবার দেওয়া যাবে না। ওনরা চেষ্টা করেন যতটা ক্ষতি কম রেখে করা যায়, কিন্তু আমাদের মানুষ সেটা করে না, আমাদের মানুষ বেশি। এটা কি করা যাবে? এটা তো একদম মানে অসততা মানুষের, মানুষ অসৎ হয়ে গেছে, এক শ্রেণীর মানুষ। তাহলে ওষুধে ভেজাল দেয় বলো, এটা আমরা আটকাবো কি? ওষুধে ভেজাল। হ্যাঁ স্যার, এবং ধরুন আমি যেগুলো দেখেছি, যেমন তরমুজকে লাল করার জন্য তার ভিতরে এক ধরনের ইনজেকশন দিয়ে দিচ্ছে, তরমুজটা লাল হয়ে যাচ্ছে। পটলকে এমন ভাবে ওষুধ দিয়ে ধুচ্ছে যাতে পটলটা একদম তরতাজা থাকছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে বিক্রি একটা ইয়ে। এই যে লোভ, এই লোভই তো আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই আমার হ্যাঁ, বলার উদ্দেশ্য ছিল। তাই তো, তাই যে বললাম যে নির্দিষ্ট মাত্রার বাইরে ইউজ করলে সেটা আমাদের কাছে বিষ, ওরা তাই বেশি করে। আর এ দেখো, এইগুলো তো মানুষের অসততা। উচ্ছে, মাঝে মাঝে তো উচ্ছে খাওয়াই যায় না, উচ্ছে খেয়ে অ্যালার্জি বেরিয়ে যায়। তুতের জল, একদম পুরো কপার সালফেটের জলে উচ্ছে, পটল, ঝিঙে, হ্যাঁ, যাদের মানে সবুজ যে সবজিগুলো, সেগুলোকে আরো টাটকা রাখার জন্য দিচ্ছে। এটা আমরা ওভারকাম করব কি করে? তাহলে সেইভাবে যতটা পারা যায়, যেগুলো খোসা ফেলে দেওয়া যায় সেই খাবারগুলো নেবার চেষ্টা করব। সবজিগুলিকে অনেক বেশি সময় ধরে জলে ভিজিয়ে রাখবো, গরম জলে ধুয়ে নেব। এইভাবে আমরা যতটা পারি বিষকে ওভারকাম করবার চেষ্টা করবো। এছাড়া আর আমাদের কিছু করার নেই। এটা তো একদম মানুষের নৈতিক অধঃপতনের প্রকাশ। ওকে, থ্যাংক ইউ স্যার। মাছে ফলিডল, ফলিডল কি দিয়ে বাজারে মাছ নিয়ে আসছে? ফরমালিন স্যার, ফরমালিন। ফরমালিন, ফরমালিন মাছকে আরো ভালো রাখবে। সেক্ষেত্রে আমাদের জ্যান্ত মাছ যেটুকু পাবো খেতে হবে। স্যার, জ্যান্ত মাছে ইউরিয়া দিয়ে বড় করা হয়, আমার নিজের চোখে দেখা। তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে, বুঝলে, না খেয়ে থাকতে হবে। তার মধ্যেও যেসব খাবারগুলো বেশি ক্ষতি করে সেইগুলো থেকে বারণ করবে। আর্টিফিশিয়াল ফুড বন্ধ করতে বলো, কেমিক্যাল ভর্তি, হ্যাঁ, দুধ ফুড গুলো, গরুর দুধ ফুড গুলো অ্যাভয়েড করাই ভালো, ওই হরমোন, হ্যাঁ। আর সবজিগুলোকে জলে ভিজিয়ে রাখা, ফাস্ট ফুডের পরিবর্তে রুটি খাওয়া, মুড়িতে ইউরিয়া দেয়, এও আর এক বিপজ্জনক জায়গা। রুটি ফুটি খাওয়া, এইভাবে মানে একদম সরল জীবনযাপন করতে হবে। সাদা মুড়িটা স্যার পুরোটাই ইউরিয়া দিয়ে পুজো করা হয়, পুরো হোয়াইট ধবধবে যেটা। হ্যাঁ, হয়তো আমি মুড়ি কারখানায় দেখেছি। ধন্যবাদ স্যারকে, সুশীল ঘোষ স্যারকে স্যারের প্রশ্ন করার জন্য। আমাদের মাঝে আরেকজন হ্যান্ড রাইজ করেছেন, স্যার মিহির কুমার দাস স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেটা বলতে চাইছিলাম সেটার উত্তর অনেকটাই তপনদা দিয়ে দিয়েছে। আর আমি ওই একটা ইনস্টিটিউট অফ হাইজিনের একটা পেপার পড়ার সুযোগ হয়েছিল।
তাতে এই কথাটাই বলছে যে এই যে বিজ্ঞানীরা যে অনুপাতটা মেপে দেয় সেটা চাষি সবসময় যে লোভে পড়ে তা নয়, না বুঝেও অনেক সময় কম বেশি করে ফেলে। এবং বেশি করার প্রবণতাটা বেশি এই কারণেই যাতে পুরো ফসলটা সে তুলতে পারে, কোনো ড্যামেজ না হয়। আর এইটা করতে গিয়ে সে টোটাল আমাদের ক্ষতিটা করে, এইটুকু। এক কথায় বিজ্ঞানীরা সেই ক্ষতিটা চায় না, যেটা চায় যারা এটাকে প্রয়োগ করে বিজ্ঞানটাকে, ওরা মুনাফার জন্য। আচ্ছা, আজকে তো 11টা বেজে গেছে। আরো দুইজন হ্যান্ড রাইজ করেছিল, তাদেরকে একটু সুযোগ আচ্ছা দেবো আচ্ছা, নাকি দেখাও শেষ দেখাও করে খুব দেবো? সংক্ষেপে। হ্যাঁ হ্যাঁ, সব সংক্ষেপে দেখা হোক। আচ্ছা, আব্দুল্লাহ আল ফিরোজ স্যার, আমরা দুইজন হ্যান্ড রাইজ করেছেন, তাদের প্রশ্নের উত্তর শুনি, আমাদের প্রোগ্রাম শেষ করবো। আব্দুল্লাহ আল ফিরোজ স্যার, স্যার আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ মনির ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্যারকে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আমাদের চেম্বারে মোস্ট অফ দি পেশেন্ট যারা আসে তারা বেশিরভাগই অ্যান্টিবায়োটিক খেয়ে বা বিভিন্ন প্যাথির ওষুধ খেয়ে রোগগুলো সাপ্রেসড হয়ে যায়। তা সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে সিঙ্গেল মেডিসিন আমরা প্রয়োগ করে আশানুরূপ ফল পাচ্ছি না। সামান্য সিজনাল জ্বর সর্দি কাশি ভালো হতে অনেক সময় লেগে যাচ্ছে। তো স্যারের কাছে আমার প্রশ্ন যে আমরা কি করতে পারি স্যার এই যে এই ওভারকাম করার জন্য বিষয়টাকে। ধন্যবাদ। দেখুন, ওটা খাবেই, হ্যাঁ, ওটা খাবেই। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে দেখেছি, যেমন আমি একটা অভিজ্ঞতার কথা বলছি, মীর বোধহয় কেসটা জানে। একটি পেশেন্টের 22 দিন ধরে জ্বর, 22 দিন ধরে জ্বর, আমার দমদমে ছিল। জ্বর কিছুতেই নামছে না, জ্বর কিছুতেই নামছে না। তারপরে আমাদের কাছে এলো, আমরা সিমটম ওয়াইজ ওষুধ দিয়েছি, জ্বর সেরে গেছে। হ্যাঁ, ওদের থেকে এবং আমি দেখেছি অ্যাকিউট কেসগুলোতে কিন্তু মানে খুব একটা এফেক্ট পড়ে না। আমাদের কনস্টিটিউশনাল যদি সঠিক সিলেক্টেড মেডিসিন হয় তাতে কিন্তু রোগ নেমে যায়। সিলেকশনটা করতে হবে ঠিকভাবে। এবং সেই যে বললাম যে 21 দিনের জ্বর নামছে না, আমরা নামিয়ে দিলাম, তারপরে সে ওষুধ, সে কম্পাউন্ডার বলেছিল নিশ্চয়ই এলোপ্যাথিক ওষুধ ভেজাল দেন। আর আমাকে যে বললো, আমি তাকে বললাম যে তাহলে এলোপ্যাথিটা ওনার থেকে, আমরা হোমিওপ্যাথিটা ভালো জানি, আমি এলোপ্যাথিটা ভালো জানি বলেই ওনার থেকে, তাই আমি এলোপ্যাথিক ওষুধ দিয়ে সারিয়ে দিতে পেরেছি। তা নয় বন্ধু, বরং আমি উল্টো কথা বলবো। উল্টো কথাটা হচ্ছে সেই যে দেখবেন কেন্ট ফিলোসফিতে খুব সম্ভবত ওই 34-25 এরকম একটা জায়গায় লেকচারে বলছেন, I would prefer an allopath to one who professes to be a homeopath but does not know enough homeopathy to practice it. তিনি বলছেন আমি একজন এলোপ্যাথিক ডাক্তারকে বেশি পছন্দ করব যে লোকটা হোমিওপ্যাথি না জেনে হোমিওপ্যাথি প্র্যাকটিস করে। তার কারণ হোমিওপ্যাথিক ডাক্তারই উল্টো পাল্টা ওষুধ দিয়ে সাপ্রেশন করে দেয়, প্যালিয়েশন করে দেয়। সেই জায়গায় ওষুধ কাজ করানো খুব কষ্ট, আমাদের আইটেম দিতে হয়। হ্যাঁ, যদি না রুগী লাইফ এন্ডেঞ্জার হয়, যদি জীবন সংশয় থাকে, তখন তো তাৎক্ষণিক লক্ষণের উপর বেস করে আমরা ওষুধ দেব, কাজ করবে। আর যদি জীবন সংশয় না থাকে, সে এলোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক, আমরা ফাইটাম দিয়ে কিছু অপেক্ষা। আর অপেক্ষা করবার না জায়গা না থাকলে এলোপ্যাথিক ওষুধ খেয়ে আসুক, আপনি টোটালিটি করে ওষুধ দিন, দেখবেন ওষুধ কাজ করে। এটা আমার অভিজ্ঞতা, আমি দেখছি। আর আপনার কাছে প্রথম আসবে না, খুব কম ক্ষেত্রে আসে যারা অভ্যেস হয়ে গেছে, যারা একদম আপনার বাধা ধরা পেশেন্ট। কিছু রুগী তো বাধা ধরা হয়েই যায়, তার ফ্যামিলি অন্য কোথাও যাবে না, আপনার কাছেই আসবে। কিন্তু হঠাৎ হঠাৎ বহু রুগী দেখা যায় এলোপ্যাথিক ডাক্তারের ওষুধেই আসে। হ্যাঁ, আপনি টোটালিটি করে সঠিক ওষুধ দিন, তাতে কাজ করবে, কাজ করে। হোমিওপ্যাথিক ওষুধের ব্যাড এফেক্ট কাটাতে বেশি সময় লাগে, এলোপ্যাথিক ওষুধের ব্যাড সাইড একটা সময় নিজেই কেটে যায়। ওকে, আমরা শেষ প্রশ্নটি নিতে যাচ্ছি। ডাক্তার আব্দুল্লাহ স্যার, আব্দুল্লাহ স্যার হ্যান্ড রাইজ করেছিলেন। ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ। জি ধন্যবাদ স্যার। আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি স্যার।
ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমরা একটা ধন্যবাদ। কথা মনে রাখবেন সকলে, হ্যাঁ, আদেশ সাপেরে ডেয়ার টু বি ওয়াইজ, সাহসিকতার সঙ্গে করুন, সিমটম শুনুন, বুঝুন, ওষুধ দিন, আপনারা ঠিক ভালো ফল পাবেন। শুধু আপনাদের নীতিবাগীশ হতে হবে, হোমিওপ্যাথির নিয়মে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, একদম মাথা ঘামালে চলবে না, আপনি আপনার নীতি মেনে চলুন, ওষুধ দিন, ওই অ্যাকিউট ডিজিজ গুলো এলোপ্যাথিক খেয়ে আসলেও আপনার কাছে কাজ করবে। আরো একটা মজার ব্যাপার বলে দিই, শুনুন। আমাদের একটা ধারণা আছে যে অ্যাকিউট ডিজিজ সারে না আমরা হোমিওপ্যাথি। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, এর আগেও আমরা আলোচনাতে বলেছিলাম একদিন, যে যদি দেখা যায় যে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে বা এরকম ভাইটাল ফোর্স এমন একটা জায়গায় চলে গেছে যে আমার পক্ষে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সারানো সম্ভব নয়, সেক্ষেত্রে অ্যান্টিপ্যাথি বা অন্য জায়গায় গ্রহণ করা যেতে পারে। কিন্তু আমরা যদি ঠিকমতো সিমটম পেয়ে যাই, বা ওই যে আগেই বললাম যে রুগী যদি মৃত্যু পথে যাত্রী না হয়, আমরা টোটালিটি করে ওষুধ দেবো, রুগী সারে, আর বরং ওদের থেকে আরো তাড়াতাড়ি আগে সারাই। কেন আগে সারাই? ওরা কি করবে? এটা কি ডেঙ্গু? এটা কি মানে আমাদের করোনা? ওরা তো আগে পরীক্ষা করতে পাঠাবে। এটা কি ইউরেনাল ইনফেকশন? 48 ঘন্টা কালচার করে তার রিপোর্ট আসতে লাগবে। কিন্তু অথচ আপনার কাছে কত সুবিধে আমাদের প্যাথির, আপনার কাছে এলো, আপনি সিমটম দেখলেন, সিমটম দেখে টোটালিটি দেখে ওষুধ দিলেন, দেখা গেল রিপোর্ট আসার আগে রুগী সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, রিপোর্ট আসতে 4 দিন লাগবে, 4 দিন 3 দিন বাদে রিপোর্ট দেবে, তার আগে রুগী সুস্থ হয়ে গেছে, রুগী আর ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ছে না। আমরা করোনাতে তো এটাই দেখেছি, ওরা রিপোর্ট আনতে জন্য পাঠিয়েছে, আমরা টোটালি সিমটম করেছি কি না, রুগী রাত্রেবেলায় কষ্ট বাড়ে, হ্যাঁ, মানে ব্যথা বেদনা মোশনে বাড়ছে, কন্টিনিউ মোশনে অ্যামেলিউরেশন হচ্ছে, কিংবা ধরুন রুগী চুপচাপ শুয়ে থাকছে, প্রচুর তার জল পিপাসা আসে, নড়াচড়া করতে চাইছে না, হ্যাঁ, রুগী খুব মাইল্ড, কিংবা রুগীর জল পিপাসা নেই, অত্যন্ত মাইল্ড, জেন্টেল, হিল্ডিং ডিসপোজিশন, ঘন ঘন তার সিমটম চেয়েছে, পালসি দিলে দিলে সেরে যাচ্ছে রিপোর্ট আসার আগে, চুপচাপ থাকছে, তার জ্বর রয়েছে, সমস্ত মানে টাং বা তার মুখ বা ঠোঁট সব অত্যন্ত শুকনো, প্রচুর পরিমাণে জল খাচ্ছে, চুপচাপ পড়ে রয়েছে, ব্রায়োনিয়াতে আমরা করোনা সারিয়ে দিয়েছি। হ্যাঁ, রুগীর টাং রেড দেখেছি, রুগী ছটফট করছে, রুগী রেস্টলেস, হ্যাঁ, হ্যাঁ, সে মেন্টালি রেস্টলেস, প্রচুর পরিমাণে জল খাচ্ছে, মেন্টালি রেস্টলেস, মিড নাইটে জ্বর আসছে, আমরা আর্সেনিক দিচ্ছি, রুগী ভালো হয়ে যাচ্ছে। আমাদের রিপোর্টের দরকার হয় না। একদম বন্ধু ভয় পাবেন না, একদম সাহসিকতা নিয়ে সিমটম নিয়ে ওষুধ দেবেন, যে কোনো অ্যাকিউট ডিজিজ আমরাও কভার করে দেব। ওকে স্যার, স্যার একটা জিনিস জানবো স্যার, আপনি স্যার ওই যে 50 ব্যবহার করেন না 100 ব্যবহার করেন স্যার? দেখুন, আমি কিন্তু এখন আর ফিটুমেশনাল ব্যবহার করি না, আমি শততমিক ব্যবহার। হ্যাঁ, আমি যা বলি একদম তাই করি। আমার চেম্বারে অনেক আসে, এখানকার অনেক ডাক্তার আছে যারা আমার চেম্বারে আসে, মিহির, কল্যাণ, নবীন, জয়দেব, সুশীল, হ্যাঁ, আরো অনেকে আছে, তারা সব আমার চেম্বারে অ্যাটেন্ড করে, আমি মুখে যা বলি কাজে তাই করি, ওরা দেখতে পায়। আর আমি এখন মানে সেন্টিসিমালি ব্যবহার করি, ফিফটিমিসিমাল ব্যবহার করি না। আর একটা কথা মনে রাখবেন, ফিফটিমিসিমাল ব্যবহারের যে পদ্ধতিগুলো আমরা অর্গানানে শিখেছি সেখানে একটু কনফিউশন আছে। আর বলা হয় 50 মিলিসিমালে অ্যাগ্রাভেশন হয় না, মারাত্মক অগ্রাভেশন। মিহির জানে, আমাকে মারতে এসেছিল 50 মিলিসিমাল অ্যাগ্রাভেশনে, যদিও সেটা আমারও ছিল একটা কেস হয়েছিল, হারপিস হারপিস হয়েছিল, ওষুধ খেয়ে হারপিস বেরিয়েছিল, রুগী বলছে আমার এই রোগটা কোথা থেকে এলো, সাতপুরুষের। আসলে সাপ্রেসটা বেরিয়েছে, সাপ্রেস স্কিন ডিজিজ বেরিয়েছিল আমার চেম্বারে রুগীর। হ্যাঁ, 2 বছরের রোগ চলে গিয়েছিল। এই ঘটনাগুলো ঘটবে, শুধু সঠিক নিয়মে প্র্যাকটিস করুন, একদম ঘাবড়াবেন না, দেখবেন আপনারা সবাই সবাই জীবন উন্নতি করবেন। আর আমাদের সবার ভেতরে সেই গুণটা আছে, শুধু গুণটাকে অ্যাপ্লাই করতে হবে।
ঠিক আছে, আজকে শেষ হোক, 11টা 11 হয়ে গেছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের তপন ঘোষ স্যারকে। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং সবাইকে যারা আজকে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।